পরমাণুর বোর মডেল আউটলাইনটা আমরা দেখি। আউটলাইন পারমাণবিক হাইড্রোজেন নির্গমন বর্ণালী। বোর মডেল উচ্চতর পারমাণবিক সংখ্যায় প্রসারিত। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। কোয়ান্টাইজ শক্তি হিসাবে আলো, যে আলোটা যে বের হয় সেটা একটা শক্তি হিসাবে বের হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে বের হয়, মানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজ শক্তি হিসাবে আলো। আমরা দেখি ডেল ই ইকুয়াল টু NH নিউ। ডেল ই মানে হলো শক্তির পরিবর্তন ইকুয়াল টু NH নিউ। এনটা হলো যে কোনো কক্ষপথ, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা হলো শক্তির পরিবর্তন বা শক্তির পার্থক্য। এটা হলো তোমার এন এর মান, পূর্ণ সংখ্যা 1 2 3। এইচ হলো, এটা তো ফ্রিকোয়েন্সি, আর এইচ তো হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এক্স অক্ষে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অক্ষে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। আমরা দেখব যে এখানে গতিশক্তি বৃদ্ধি পেলে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গতিশক্তি ফ্রিকোয়েন্সি একটা পর্যায়ে আসার পর থেকে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত আমরা যখন ফ্রিকোয়েন্সি 0 থেকে V0 পর্যন্ত এসেছে তখন পর্যন্ত কাইনেটিক এনার্জি, গতিশক্তি বৃদ্ধি পায়নি। এরপরে যখন আস্তে আস্তে দেখা গেল যে আরো বৃদ্ধি পাচ্ছে ফ্রিকোয়েন্সি, তখন গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এটা সরলরৈখিকভাবে বৃদ্ধি পেয়ে বা কমে আমরা দেখব ফ্রিকোয়েন্সিতে সেট করেছে। এটা আমরা দেখাচ্ছি ফ্রিকোয়েন্সি হিসাবে আলোর পরিমাণ বৃদ্ধি। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি মানে আলোর পরিমাণ বৃদ্ধি। নির্গত ইলেকট্রনের গতিশক্তি রৈখিকভাবে বৃদ্ধি, এবং নির্গত যে ইলেকট্রন, যখন আমরা দেখবো যে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে, তার যে গতিশক্তি সেটাও বৃদ্ধি, রৈখিকভাবে বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছ শৈলী? স্যার বুঝছি। জি স্যার বুঝছি। এই যে হাফ MEV স্কয়ার ইকুয়াল টু H নিউ ফোটন। আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো, এখানে M হলো ভর আর V হলো এখানে গতিবেগ। এখানে E দেওয়া আছে মানে ইলেকট্রনের ভর, ME ইলেকট্রনের ভর, আর এটা হলো বেগ, এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটাও আমরা শক্তি নিউ ফোটন হিসাবে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা জিনিস আছে আমাদের, এটাকে আমরা বলছি ইলেকট্রন নির্গত করতে শক্তি প্রয়োজন। এই পরিমাণ, যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটা এখান থেকে মাইনাস হবে। ইলেকট্রন নির্গত করতে, ইলেকট্রন যখন বের করে দেয় তখন শক্তি সে গ্রহণ করে। ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় শক্তিটাই হলো তোমার এখানে সাইন। আর তোমার ইলেকট্রন যখন গ্রহণ করে তখন শক্তি ত্যাগ করে। এখানে আমরা দেখব আলোর একটা ইন্টারফারেন্স আছে, হস্তক্ষেপ, অর্থাৎ আলোর কারণে একটু ভিন্ন ব্যাপার ঘটে, মানে মূল ঘটনা একটু চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা হস্তক্ষেপ বলি সাধারণত। একটি স্ফটিকের মাধ্যমে আলো জ্বলছে এবং প্যাটার্নটি বিক্ষিপ্ত। দেখো এখানে আমরা দেখাচ্ছি, এই যে ডিফ্লেকশনটা হচ্ছে, ডিফ্লেকশন দেখানো হচ্ছে এতে। এখানে এক্স রে থেকে রশ্মি আসছে, সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল, এটা এর মধ্যে দিয়ে আলোটা বের হয়ে এদিক দিয়ে ডিটেক্টর স্ক্রিন, এখানে এসে ডিটেক্টর স্ক্রিনে ডিফ্রাকশনটা আমরা বুঝতে পারছি। প্যাটার্ন অন ডিটেক্টর স্ক্রিন ফ্রন্ট ভিউ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স রে রশ্মি থেকে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের মধ্যে দিয়ে ডিটেক্টর স্ক্রিনে এসে এটা ধরা পড়ছে। এখানে বিতে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমরা বলছি যে এটা হস্তক্ষেপ, পরিবর্তন করে দেওয়া মূল বিষয়টাকে। Waves in phase, peaks on one wave, mass peaks on the other wave. এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়েভ। তরঙ্গ দৈর্ঘ্য, আমরা এখান থেকে এই দূরত্বটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলবো, একটা চূড়া থেকে আর একটা চূড়া পর্যন্ত যে দূরত্ব।
এখান থেকে আমাদের যাচ্ছে দেখো ইনক্রিজড ইন্টেন্সিটি ব্রাইট এরিয়া, ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, এরকম ফ্রিকোয়েন্সি গুলো এরকম দেখো এই কত ইয়া হচ্ছে, মানে তরঙ্গগুলো বড় বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তরঙ্গগুলো বড় হয়ে যাচ্ছে। এই যে এখানে ঢেউগুলো তরঙ্গগুলো ছোট ছিল আর এখানে বড় হয়ে গেছে। ইনক্রিজড ইন্টেন্সিটি ব্রাইট এরিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিচের অংশটাকে বলে ট্রপ বা টর্ক বা তোমার গর্ত। এটা হলো উপরেরটা হলো পিক আর নিচেরটা হলো গর্ত। ডিস্ট্রাকটিভ ইনফারেন্স এই জায়গাটা, ওয়েভ আউট অফ ফেস, ট্রস অ্যান্ড পিকস কোইনসাইড, ডিক্রিজড ইন্টেন্সিটি ডার্ক স্পট। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এসে কিন্তু তোমার এই যে ইন্টেন্সিটিটা কমে গেল, ইন্টেন্সিটিটা এখানে বেশি ছিল, তরঙ্গটা বড় বড় ছিল, এখানে এসে কমে গেল। তাহলে আলোর বিক্ষেপণকে কণার পরিবর্তে তরঙ্গ হিসেবে বিবেচনা করে এর ব্যাখ্যা করা যেতে পারে। আমরা এটা ব্যাখ্যা করতে পারি, যখন আমরা এটাকে তরঙ্গ হিসাবে ইয়া করব তখন খুব সহজে ব্যাখ্যাটা হবে। তরঙ্গ হিসাবে ব্যাখ্যা দেওয়া, আলোর বিক্ষেপণকে কণার পরিবর্তে, আলোকে আমরা যদি কণা হিসাবে বিবেচনা না করি, কণার পরিবর্তে যদি এটাকে আমরা তরঙ্গ হিসেবে বিবেচনা করি, তাহলে এর ব্যাখ্যাটা আমরা করতে পারবো তখন খুব অনায়াসে। এখানে আমরা যেটা বলছিলাম এই যে আলোর বিক্ষেপণ, এখন তরঙ্গ হিসাবে কণাগুলোকে আমরা তরঙ্গ বিবেচনা করি, ঢেউ আকারে চলতেছে এরকম। ইলেকট্রনগুলো একটি স্ফটিকের মাধ্যমে জ্বলে ওঠে, স্ফটিকে যায় যখন তখন জ্বলে ওঠে। আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড স্ফটিকে ওখানে জ্বলে উঠলো এবং এই যে ডিটেক্টরে ধরা পড়লো এবং প্যাটার্নটি বিক্ষিপ্ত হয়ে গেল। আলোগুলো সব এখানে আমরা দেখেছিলাম যে এই যে আলোগুলো এখানে ভাগ হয়ে বিক্ষিপ্ত হয়ে গেল এবং এখানে জ্বলে উঠে এখানে সব ডিটেক্টরে ধরা পড়লো, সেটাই বলা হচ্ছে এখানে। সেই জিনিসটা আবার আমরা দেখাচ্ছি, একই জিনিস, সেম জিনিস। ঠিক আছে, আলোর বিক্ষেপণকে কণার পরিবর্তে তরঙ্গ হিসেবে বিবেচনা করে এর ব্যাখ্যা করা যেতে পারে, একই জিনিসই দেখানো হয়েছে। এখানে আমরা ফোটন নির্গমনটা দেখাই, যে ফোটন কিভাবে নির্গমন করে, মানে বের হয়ে চলে যায়, এটাই হলো নির্গমন। এই যে দেখো এদিকে এনার্জি বৃদ্ধি পাচ্ছে, এদিকে ফোটন নির্গত করে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে শিথিলকরণ। আমরা এখানে দেখাচ্ছি ডেল ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ডেল ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, এটা কোথা থেকে আসলো? আমরা একটু আগে দেখেছিলাম যে ডেল ইকুয়াল টু এন এইচ নিউ, আবার নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আর এন তো আমাদের যে কোনো মান হতে পারে, 1 যদি হয় তাহলে তো এটা হয়ে যায়। তাহলে এখানে ল্যামডা হলো 440 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, আর ডেলিটা দেওয়া আছে শক্তির পরিবর্তনটা 4.5 × 10⁻⁹ জুল। তাহলে আমাদের এখানে ল্যামডা পেয়েছি হলো ডেলি, সি আমাদের মুখস্থ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবার প্ল্যাঙ্কের কনস্ট্যান্টও ধ্রুবক, এই মানটা আমাদের এখানে দেওয়া আছে, ল্যামডাও দেওয়া আছে, সিও জানা, এইচও জানা, এখানে সবগুলো মানে আমাদের জানা। এখানে আমরা দেখাচ্ছি যে ইমোশন মানে নির্গত হওয়া, বের হয়ে যাওয়া। এই যে বের হয়ে যাচ্ছে, কখন বের হয়ে যাচ্ছে? যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে, দেখো এই যে এটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ফিরে আসছে ইলেকট্রন, তখন কিন্তু এটা নির্গত হচ্ছে, শক্তি নির্গত হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে ইমিশন বা বর্ণালী নির্গত হচ্ছে। হাইড্রোজেনের নির্গমন বর্ণালী মানে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন অ্যাটমের নির্গমন বর্ণালী। কিভাবে নির্গমনটা করবে আমরা দেখি, এটা দুই আকারে হতে পারে। একটা হলো অবিচ্ছিন্ন বর্ণালী, মানে বিচ্ছিন্ন নয়, একসাথে আছে, কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন বর্ণালী। আর একটা হলো তোমার কোয়ান্টাইজড বর্ণালী। ঠিক আছে, কোয়ান্টাইজড বর্ণালী, যে কোনো ডেলি সম্ভব, ডেলির যে কোনো পরিবর্তন হতে পারে। ডেলির পরিবর্তনটা আমরা এই যে ডেলিটা দেখাচ্ছি এখানে, এই যে ডেলিটা, এটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে চলে যায়, আমরা দেখাচ্ছি শুধুমাত্র নির্দিষ্ট ডেলি অনুমোদিত। আমরা বলছি যে কোনো ডেলি সম্ভব, কিন্তু শুধুমাত্র এটা হলো অবিচ্ছিন্ন বর্ণালীর ক্ষেত্রে, আর কোয়ান্টাইজড বর্ণালীর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট ডেলি অনুমোদিত। যেমন ধরো এখান থেকে এখানে আসলো একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে আরেকটা নির্দিষ্ট শক্তি স্তরে, তাহলে
ডেলির পরিবর্তনটা নির্দিষ্ট হলো, তখন কোয়ান্টাইজড বর্ণালী হলো। আর যদি আমরা দেখি যে ডেলি নির্দিষ্ট না, কোথা থেকে কোথায় যাচ্ছে, তাহলে অবিচ্ছিন্ন বর্ণালী হবে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে বর্ণালী তৈরি হয়, এটা আর কি কিছু না, ইলেকট্রিক আর্ট থেকে হোয়াইট লাইট সোর্স থেকে এদিকে স্লিট দিয়ে এই প্রিজম হয়ে পার হয়ে এখানে ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে যে কালারগুলো তৈরি করে কন্টিনিউয়াস স্পেকট্রাম। অবিচ্ছিন্ন বর্ণালী আমরা বাম পাশে যখন বললাম, ডিটেক্টর, ফটোগ্রাফিক প্লেট, যখন তোমার ইয়া হবে অবিচ্ছিন্ন বর্ণালী হবে, অর্থাৎ ডেলির সব মানই প্রযোজ্য এবং ডেলির কোনো নির্দিষ্ট মান থাকবে না, কোয়ান্টাইজড মান থাকবে না। এখানে আমরা হাই ভোল্টেজ দিচ্ছি, হাইড্রোজেন গ্যাস চালনা করা হচ্ছে এদিক দিয়ে, আর্ক মানে এখানে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ করা হচ্ছে আর কি, এদিক দিয়ে স্লিট দিয়ে বের হয়ে প্রিজম দিয়ে যে যাচ্ছে। ডিটেক্টর, ফটোগ্রাফিক প্লেট, এই ফটোগ্রাফিক প্লেটে ধরা পড়ছে, তখন আমরা কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ধরতে পারবো। যেমন 410 আমরা বলেছি, এই চারটা মান 410, 434, 486, 556 ন্যানোমিটারের এই চারটা জায়গায় চারটা নির্দিষ্ট বর্ণালী তৈরি হবে। আলোর বাল্ব দেখো, হাইড্রোজেন ল্যাম্প কোয়ান্টাইজড, এটা অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন। কোয়ান্টাইজটা হলো বিচ্ছিন্ন, আর যেটা অবিচ্ছিন্ন সেটা তো কোয়ান্টাইজড না, কোয়ান্টাইজটা অবিচ্ছিন্ন। তো এখানে আমরা যে দেখাচ্ছি দেখো, হাইড্রোজেনের নির্গমন বর্ণালী, এই যে হাইড্রোজেনের নির্গমন বর্ণালী, এই এটা শক্তি, নিচেরটা শক্তি কম, উপর দিকে শক্তি বেশি। তো ইলেকট্রন তো নির্গমন হতে গেলে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনকে নিচু শক্তি স্তরে ফিরে আসতে হবে। যখন চলে আসতেছে তখন আমরা দেখতে পাচ্ছি ডেল, এই যে ডেল ই ইকাল টু এইচসি বাই ল্যামডা 1, যেহেতু ডেল ই 1 এই জন্য এইচসি বাই ল্যামডা 1। একটু আগে আমরা দেখলাম ডেল ইকাল টু এইচসি বাই ল্যামডা, এখানে আমরা দেখেছিলাম ডেল ইকাল টু এইচসি, এখানে দেখলাম হ্যাঁ এই যে ডেল ইকাল টু এইচসি বাই ল্যামডা, এখন ডেল ই 1 তাহলে এইচসি বাই ল্যামডা 1, ঠিক আছে, সেটা আমরা দেখাচ্ছি এখন। হ্যাঁ, ডেল ই 1 হলো এইচসি বাই ল্যামডা 1, ডেল ই 2 এইচসি বাই ল্যামডা 2, ডেল ই 3 এইচসি বাই ল্যামডা 3। বুঝতে পেরেছ? জি স্যার। ভেরিয়াস এনার্জি লেভেলস ইন দ্য হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেনের বিভিন্ন শক্তি স্তর। এখন কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন কোথায় আসবে তার উপরে শক্তির পার্থক্য হবে। এখন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে ধরো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসে, তাহলে শক্তির পরিবর্তন যা হবে, অন্য কোনো আরো উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসলে তার থেকে বেশি শক্তির পরিবর্তন হবে। এটার চাইতে এটা শক্তির পরিবর্তন বেশি, এটার থেকে এটা শক্তির পরিবর্তন বেশি। গতদিন বলেছিলাম নাকি তোমাকে, না কাকে বলেছিলাম, যদি তুমি কোনো একটা জিনিস একটু উপর থেকে ফেলো তাহলে ওর যা গতি থাকবে, আরো উপর থেকে ফেলো আরো বেশি গতি থাকবে। একটা বিমান যে জায়গায় যায় ওখান থেকে যদি একটা মানুষ ফেলে পড়ে দেওয়া যায় তাহলে এত গতি হবে, মাটিতে যখন যে টাচ করবে তখন তার একদম কিছুই থাকবে না। যদি সে ধরো কথার কথা বারান্দা থেকে লাফ দেয় তাহলে পড়ে কিছুই হবে না, কারণ তার গতিটা অনেক কম, গতি বৃদ্ধি পাওয়ার আগেই সে মাটিতে টাচ করলো। কিন্তু ছাদ থেকে যদি দেয় আরো উপর থেকে দেয় তাহলে যত উপর থেকে দেবে তত গতি বাড়বে। তেমনি ইলেকট্রনও যত উচ্চ শক্তি স্তর থেকে একই শক্তি স্তরে ফিরে আসছে তখন গতি শক্তি বৃদ্ধি পাবে। আমরা নির্গমন বর্ণালী ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর নির্ণয় করতে পারি। আমরা শক্তি স্তরগুলো নির্ণয় করে বলতে পারি যে কোন শক্তি স্তরে ইলেকট্রন গুলো আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, বামার মডেল, জোসেফ বামার 1885 প্রথম লক্ষ্য করেছিলেন যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে দৃশ্যমান রেখার ফ্রিকোয়েন্সি পুনরুৎপাদন করা যেতে পারে। মানে এই বামার মডেল বা বামার সিরিজ বলি আমরা, বামার সারি বলি এই কারণে যে বিজ্ঞানী বামার এটা আবিষ্কার করেছেন। বুঝতে পেরেছ? জি স্যার। একমাত্র বামার সিরিজটাই দৃশ্যমান আলো,
ভিজিবল লাইট শুধু বামার সিরিজে, আর কোথাও কিন্তু ভিজিবল লাইট নেই, মনে রাখবে ভালো করে এটা। এই জায়গাটাই হলো 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। আর এর আগে লাইমান আছে, সেটা হলো তোমার ইনফ্রারেড। এর পরের গুলো সব নাকি ইউভি, অতিবেগুনি ইউভি, তারপরে হলো ইনফ্রারেড, অবলোহিত, ভুল হয়ে যায় আর কি বাংলা ইংলিশ। আচ্ছা, নিউ ইকাল টু, তাহলে আমরা এটা 2 ধরলাম, আমরা এটা জায়গায় বলছি 2 প্রথম, যদি 2 তে তো আসবেই 1/n², n এর মান অবশ্যই 2 এর থেকে বড় কোনো সংখ্যা হতে হবে। আচ্ছা, উপরের সমীকরণটি ভবিষ্যৎবাণী করে যে n বাড়ার সাথে সাথে ফ্রিকোয়েন্সি আরো ঘনিষ্ঠভাবে ব্যবধানে পরিণত হয়। তোমার এখানে n এর মান যত বাড়বে, এই ফ্রিকোয়েন্সির মান ততই ব্যবধান তৈরি করতে থাকবে। এরপরে আসো রিডবার্গ মডেল। জোহান রিডবার্গ বর্ণের দৃশ্যমান অঞ্চলের বাইরে আরো নির্গমন রেখা খুঁজে বের করেন, বামার মডেলটি প্রসারিত করেছেন। এটাকে আমরা তখন এভাবে সংজ্ঞায়িত করি, এই ইকুয়েশনটাকে নিউ ইকাল টু আর ওয়াই ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখানে আমরা n1 এর মান তো পাবো হলো 1 2 3 ইত্যাদি, আর n2 এর মান হলো তুমি যেটাই ধরো, মানে n1 এর মান যা হবে n2 এর মান তার সাথে এক যোগ হবে। মানে n1 ধরা হয়েছে বলে এখানে n1+1, n1+2, n1+3 এভাবে n1 এর মান যা হবে তার সাথে পর্যায়ক্রমে 1 2 3 4 5 6 যোগ হতে থাকবে, যেন n1 এর থেকে n2 এর মান অবশ্যই বেশি হতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। হ্যাঁ, ry equal to 3.29 into 10 to the 15 per second, 1/s মানে পার সেকেন্ড। এটি পরামর্শ দেয় যে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর 1/n² এর সমানুপাতিক। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু যে শক্তি স্তরগুলো হবে সেগুলো 1/n² এর সমানুপাতিক। এরপরে আমরা আসি বোর মডেল। নিলস বোর হাইড্রোজেন পরমাণুর নির্গমন, আচ্ছা এই জায়গায় আমরা একটু